আয় সবাই তালি দাও। আমি পরিচয় করায় দেই, সাদরুল ইসলাম। এবছর রাজশাহী থেকে তো মাশাআল্লাহ খুব ভালো ভালো রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং। তো আমার কাছে বায়োলজি পড়ছিল, তার মানে এই না যে বায়োলজি পড়ায় ওকে বুয়েটে চান্স পাইছি, সেটা তোমাদের একটু আগে বললাম। তো যখন আমাকে রেজাল্টটা জানালো, আমি ওকে বললাম যে আমার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্যই আর কি, মানে টার্গেটটা থাকে, কিন্তু আরো অনেকেই আছে যাদের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো স্বভাবতই আমার পুরো যত কথাবার্তা সব দেখা যায় মেডিকেল স্টাইল, এবং আমি নিজেও যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই নেই নাই, আমার আসলে কোনো ধারণা নেই। তো চাইলেও বায়োলজি পড়ায় যদি আমি ম্যাথ বিষয়ে কথা বলি তোমরা হাসবা যে কি করে এই লোকটা। এই জন্য আমার কাছে মনে হইলো যে ওকে একটু ডেকে নিয়ে আসি, যে তোমাদের অন্তত কিছু কথা বলুক। আর যে কোনো ব্যাচ আর কি, মানে ওর জাস্ট, ও যেহেতু রাজশাহী ছেলে, তোমরা রাজশাহীতেই পড়ছো, তো ও কিভাবে রাজশাহী থেকে কি করেছিল, এবং তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার, তো এই সময়টাই কিন্তু গুরুত্বপূর্ণ আর কি। ওকে আমি প্রথমে 11টার ব্যাচে আসতে বলছিলাম, তো 11টার ব্যাচ হচ্ছে আমার মেডিকেলের ব্যাচ। তো পরে আমার একটা ভয় হলো যে ওটা তো মেডিকেল অ্যাডমিশনের জন্যই ভর্তি হয়েছে, ও আবার ডাইভার্ট করে ফেলে কিনা, দেখা গেল পরামর্শ দিল ইঞ্জিনিয়ারিং এরকম করলে সহজ, তখন আবার ঝামেলা। তো আমি সাদরুল ইসলাম, ওর পরিচয় দিয়েও কথা বলবে। ও জাস্ট, আমি এটাই ওর কাছে জানতে চাইবো যে আসলে শুরু থেকে কিভাবে পড়া উচিত, কারণ তোমরা সবাই জানো ওই 2-3 মাস আসলে এনাফ না, 2-3 মাস এনাফ না। তুমি যেখানেই চান্স পাও তোমাকে প্রথম থেকেই পড়তে হবে। সো তোমরা কিভাবে পড়বা, আর সাদরুল ইসলামের চান্স পাওয়ার ক্ষেত্রে, প্রত্যেকেরই চান্স পাওয়ার ক্ষেত্রে উপরওয়ালার পরই বাবা মায়ের তো ভূমিকা থাকেই, কিন্তু ওর পেছনে আরেকটা মানুষের প্রচুর ভূমিকা আছে, ওর বড় ভাই। তো আমি ভাইয়াকেও আসার জন্য অনুরোধ করছি, ভাইয়া যদি আপনিও একটু আসতেন, এবং কিভাবে আপনি আপনার ছোট ভাইকে একটু গাইডলাইন করেছেন যাতে করে অন্যান্য অভিভাবকরাও অন্তত শিখতে পারে, বা তারাও তাদের ছোট ভাই বোনদেরকে ওভাবে। আমি সাদরুল ইসলামকে দিচ্ছি, আগে আমরা ওর মুখে কিছু কথা শুনবো সংক্ষেপে, আর তারপর ভাইয়ের কথা শুনবো। আগে আমরা পরিচয়টা নিয়ে নেই, আগে ভাইয়ের পরিচয়। আমার নাম সামিউল আলম, আমি এইচএসসি ছিলাম 14, আর রুয়েট থেকে সিভিল ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। 41 বিসিএস লিখিত দিয়েছি, সামনে 43 দেব, আবার 44 প্রিলিমিনারি কোয়ালিফাই করছি। এই তো কংগ্রাচুলেশনস। তার মানে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদরুল ইসলাম। আমি এবার বুয়েট ভর্তি পরীক্ষা 26তম হয়েছে। তো ভাই যেটা বললো, আমার জার্নি আসলে এই 2 বছর 3 বছরের জার্নি কেমন ছিল বলতে, আমি ভাইয়াদের কথার মতোই চলেছি। আমি অপূর্ব ভাইয়ের কাছে পড়তাম, নিকুঞ্জ ভাইয়ের কাছে পড়তাম, ফাদ ভাইয়ের কাছে পড়তাম। আসলে প্রিপারেশন যেমন টাইপ হোক না কেন, প্রথম থেকে ভাইয়াদের সব কথা মতো চলাটাই বেটার, কারণ ভাইয়ারা অনেক অভিজ্ঞ এই পথে, ভাইয়ারা নিজে সফল হয়েছেন এবং অনেকের সফলতার পথটা করে দিচ্ছেন আর কি ফার্স্ট ইয়ার থেকে। তো এক্ষেত্রে ভাইয়াদের পরামর্শটা অনেক গুরুত্বপূর্ণ। ভাইয়াদের পরামর্শ নিবা, ভাইয়াদের কথা মতো চলবা। ক্লাসে দেখা যাচ্ছে অনেক সময় কিছু কিছু পরামর্শমূলক কথা বলাই, তো সেই অনুযায়ী চলবা তোমরা। আর ফার্স্ট ইয়ার থেকে আসলে যে ভাই যেটা বললো যে অ্যাডমিশন পথ আসলে 2 মাস তেমন কিছুই না, ওটা আলাদা কোনো জগৎ না। ওই জগৎটা শুধুমাত্র প্রস্তুতির মানে প্র্যাকটিসের জন্য। তুমি প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করবা অ্যাডমিশনের, এই তো আর কি। কিন্তু তোমাকে প্রস্তুতিটা নিতে হবে কিন্তু এই 2 বছরে, ঠিক আছে? তো অপূর্ব ভাই এরকম একদিন, মানে আমার সুবর্ণ ভাই 33তম হয়েছিলেন বুয়েটে, এখন কোন ব্যাচে ঠিক করে বলতে পারছি না। ওই ভাইকে নিয়ে এসে বলেছিল যে আসলে অ্যাডমিশন কোনো আলাদা জগৎ না। তো পড়ানোটাই অপূর্ব ভাই ঠিক সেরকমই ছিল, অপূর্ব ভাইয়ের থেকে বুঝে গেছিলাম আসলে কিভাবে পড়তে হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে নিজের উপলব্ধির ক্ষেত্র বাড়াতে হবে, যে আমি আসলে কোন জায়গায় কোন দুর্বলতা কাজ করছে এবং কি করলে আমার সেটা হচ্ছে যে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবো, তো সেই অনুযায়ী পড়তে হবে। আর নিজেকে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য। স্বনির্ভর বলতে বোঝাতে যাচ্ছি যে তুমি সব টিচার কাছে পড়ছো, ম্যাথ পড়ছো, ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, কিন্তু এখন কথা হলো যে কোনো একটা প্রবলেম পারছো না, তোমাকে টিচার সেভাবে তোমাকে সব কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছে,
কিন্তু কোনো একটা প্রবলেমে তুমি পারছো না, যে আটকে গেছো, সরাসরি যে সলিউশন দেখে নিলা, করে নিলা, তারপরে সরাসরি যে টিচারের কাছে চলে গেলা, যে ভাইয়া এটা করে দেন, ভাইয়াও করে দিল, কিন্তু আলটিমেটলি তোমার ম্যাথটা পারা হলো কিন্তু তোমার সক্ষমতা বাড়লো না। তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে নিজেকেই মানে নিজেই চেষ্টা করতে হবে, ঠিক আছে? তোমার তোমার নিজেই সেটা চেষ্টা করতে হবে যে যতক্ষণ সময় লাগুক, কিন্তু নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে, নিজেকে পড়তে হবে সেভাবে। আর এই তো হলো কথা। আর এই 2 বছরে তোমরা হচ্ছে যে সেভাবে পড়ালেখা করো, এগিয়ে যাও। হুট করে একটা প্রবলেম হলে ভাইয়ার কাছে চলে যাওয়া কিংবা সলিউশন দেখা, এগুলো আসলে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে এটুকু আসলে চলে না। তো সেভাবে তোমাকে সময় লাগবে। আমি কিছু মানে প্রশ্ন করব, ও উত্তর দেবে, মানে প্রশ্নের উত্তর। ওকে, আমি যেগুলো জানতে চাই, তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে, মানে ওর কাছে আমরা ডিরেক্ট কিছু জানতে চাই। যেমন প্রথমে যদি আমি একটু কেমিস্ট্রির কথা বলি, ধরো আলহামদুলিল্লাহ তুমি যাদের কাছে পড়েছো কয়েকজন থাকতে পারে ওনাদের কাছে পড়ে না। আমি চাচ্ছি ওভারঅল যে একটা স্টুডেন্ট কেমিস্ট্রির কোন জিনিসগুলোকে একটু গুরুত্ব দিবে, তার যদি স্বপ্ন হয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, কেমিস্ট্রিতে 10টা অধ্যায় যতটুকু জানি, কোনগুলোকে একটু বেশি হাইলাইট করবে এবং একটা বই ফলো করা উচিত কিনা। তুমি শুরু থেকে একটা বই ফলো করছো, অথবা শুরু থেকে অ্যাডমিশন স্টাইলে যে বইগুলো বাজারে পাওয়া যায় এরকম কোনো কিছু পড়ছো কিনা, বা তুমি যে নিজে ট্রাই করছো, এই নিজে ট্রাই করতে হয়তো বা তোমার ভাইয়া যেহেতু উনিও রুয়েটে আছেন, উনিও হয়তো বা তোমাকে হেল্প করেছেন। এই সুযোগটা তো আবার সবাই পাবে না, কারণ অন্য আর কারো বড় ভাই তো এটা নাও থাকতে পারে। সো প্রথমে তুমি আমাকে একটু কেমিস্ট্রির বিষয়টা বলো, কারণ আমি জানি না, তো আমি জানি না যে সিলেবাস কি। তো তুমি একটু ওইটাই বলো, মানে আমি একদম ফার্স্ট ইয়ার স্টুডেন্টের মতো করেই বললাম যে ভাই আমি আসলে কেমিস্ট্রিতে আমার টার্গেট ইঞ্জিনিয়ার হওয়া, আমি বুয়েটে চান্স পেতে চাই, তাহলে আমার একটা হবে কিছু একটা, মানে বুঝতে পারছি। তো আমি কিভাবে কেমিস্ট্রি পড়বো ধীরে ধীরে, যে কেমিস্ট্রিটা তুমি কি পড়ছো তোমারটা শুধু বলো, ঠিক আছে? কেমিস্ট্রি পড়তাম আমি নিকুঞ্জ ভাইয়ের কাছে, তো উনি ফার্স্ট ইয়ার থেকে মাঝে মধ্যে কিছু অ্যাডমিশন টপিক পড়িয়ে দিতেন, সেটা আমাদের জন্য সুবিধা হতো। তার সাথে ফার্স্ট ইয়ার থেকে আমি করেছি কি ওই একটা বই ফলো করতাম, সেটা হচ্ছে যে হাজির স্যারের বই। সেক্ষেত্রে আমাকে সাহায্য করেছে পাশাপাশি নিকুঞ্জ ভাইয়ের বইটা। এটা একটা পয়েন্ট যে হাজারি স্যারের বই ও পড়তো, অন্য কোনো পাঠ্য বই থেকে কি প্রশ্ন এসেছিল এবার? জি না, অন্য কোনো পাঠ্য বই থেকে প্রশ্ন আসেনি কেমিস্ট্রির বলতে গেলে। আলহামদুলিল্লাহ, একটা বই একদম এবং অ্যাডমিশনে যেখানে যে প্রিপারেশন নিয়ে নাও না কেন, তোমার অ্যাডমিশনে মনে রাখতে হবে কেমিস্ট্রির জন্য হাজির স্যার বেস্ট, হাজির স্যারের বই। এবং গতবারও দেখা গেছে, মেডিকেলও সেম, এটা আমি জানি। গতবারও দেখা গিয়েছে 2-3টা প্রশ্ন হাজির স্যারের প্র্যাকটিস পার্ট থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে, বুঝছো? অ্যাডমিশনের শিক্ষকরা দেখেছি যে হাজির স্যারের বইটাই বেশি পছন্দ করে। এর পাশাপাশি ম্যাথ পার্টের জন্য আমি যেটুকু করেছি, হাজির স্যারের বই ম্যাথ করার পাশাপাশি গাণিতিক রসায়ন কিনেছিলাম, সেখান থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করতাম। আর এই তো আর কি। আর কোন অধ্যায়গুলো একটু বেশি হাইলাইট করতে হয় ইঞ্জিনিয়ারিং এর জন্য? এক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি তো মাস্ট। অর্গানিক কেমিস্ট্রি থেকে এবার হচ্ছে যে বেশ ভালো প্রশ্ন এসেছিল এবং কনসেপচুয়াল আসছিল, তাও একটা বাইরের আসছিল, সেটা অবশ্য আমাদের নিকুঞ্জ ভাই করিয়ে দিয়েছিল। তো এই তো ভালো দিক। হ্যাঁ, ক্যাকোটি লকজাইট পরীক্ষা তোমরা তোমরা তো ফার্স্ট ইয়ার, যারা লাইভ শুনতে হয়তো বা তারা শুনতে থাকবে। ক্যাকোটি লকজাইট পরীক্ষা, এটা আসলে কোনো বইয়েও নাই, কিন্তু এটা বাইরে থেকে চলে আসছিল। এটা একটা ভালো দিক, মানে উনি যে ভাইয়ের কথাই বলছে, যদি তোমাদেরও যারা শুনছো তোমাদের তো আর পড়ায় নাই, যদি আসলে কোনো টিচার দেখো বইয়ে নাই উনি পড়াইছে, এটা সেটা আসলে ভালো দিক। এটা যে টিচারই পড়াইছে ওনাদেরকে আসলে অভিনন্দন, কারণ এটা একটা ভালো দিক। ও হয়তো বা ওই ভাইয়ের কাছে পড়ছে, অন্য টিচার অন্য ভাইয়ের কাছে পড়ছে, বাংলাদেশের অন্য জায়গায় অন্য পড়ছে, যে টিচারই বইয়ে নাই কিন্তু পড়াইছে, ওদের চান্স পাইছে, এইটা কিন্তু একটা মানে বিশাল ব্যাপার। যে বইয়ে নাই কিন্তু বাইরের পড়াইছে আমি পাইছি, এটা খুব ভালো দিক, এটা ভালো লাগলো। নেক্সট, এর পাশাপাশি যেটা প্রথম পত্রের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে তৃতীয় চ্যাপ্টারের প্রিপারেশনটা একটু বেশি এদিক ওদিক থেকে দেখে নিতে হয়, কারণ হচ্ছে যে পুরনো সিলেবাসের 4 থেকে 5টা চ্যাপ্টার মিলে প্রথম বর্ষের প্রথম পত্রের যে তৃতীয় চ্যাপ্টার, তৃতীয় অধ্যায়, সেটা তৈরি। এবং টিচাররা কিন্তু হচ্ছে যে যেসব আমি যতটুকু শুনেছি আর কি, যে বুয়েটের যারা একটু বয়স্ক টিচার
তারাই প্রশ্নটা করে। এরকম এরকম মানে দেখবা যে হচ্ছে যে পুরোনো স্টাইলের কোয়েশ্চেন, কিন্তু পর্যায় সারণী এখন তো আধুনিক হয়েছে, কিন্তু আগের থেকে যে রোমান সংখ্যা, রোমান টাইপের যে ওটা আসে প্রশ্ন, তো সেখান থেকে আসলে বোঝা যায় আর কি যে ওনারা ওটাই পছন্দ করে। এই তো আর কি। দ্বিতীয় পত্র থেকে তো তোমার অর্গানিক কেমিস্ট্রি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কারণ অর্গানিক বিক্রিয়াগুলো নিকুঞ্জ ভাই যেটা বলতো যে বিক্রিয়াগুলো তোমার লিখতে হবে, তুমি দেখে দেখে প্র্যাকটিস করো, দেখে দেখে লিখো, কিন্তু তোমাকে বারবার লিখতে হবে। তো লিখলে এই যে বিক্রিয়াগুলো ক্যাপচারে চলে আসে। তো আমরা আলহামদুলিল্লাহ সময় পেয়েছিলাম এবং এটা খুব ভালোভাবে আয়ত্ত করারও সময় পেয়েছিলাম, সেটা করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে একটু চাপ পড়ে যায়, কিন্তু হচ্ছে যে সেই চাপ সবার জন্য, তো সেই চাপ সামলিয়ে তোমাদেরকে সামনে আগাতে হবে সেভাবে। শর্ট সিলেবাস বলতে যে অধ্যায় ভিত্তিক তোমাদের দেখবা যে অধ্যায়ের যে কিছু কিছু টপিক বাদ আছে, তো সেই টপিক আসলে বাদ দেওয়া যাবে না। হাস্যরোধক মনে হতে পারে, আমাদের যেমন হচ্ছে প্রথম পর্বের প্রথম চ্যাপ্টার ছিল না, কিন্তু পঞ্চম অধ্যায়ের যে ভিনেগার পার্টটুকু ছিল ওখান থেকে একটা কোশ্চিন চলে আসছে, কিন্তু শুধু ভিনেগার পার্টটুকু আছে, ওখান থেকে একটা কোশ্চিন চলে আসছে। তারপর দ্বিতীয় অধ্যায়, তো যেগুলো থেকে যে আর কি এই তো আসলে কেন বলছি যে পার্ট টু টপিক গুলো বাদ পড়েছে, যেমন হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন দ্বিতীয় চ্যাপ্টার আছে দেখবা, ওই অধ্যায় থেকে লিথিয়াম আয়ন ব্যাটারি পার্ট টু আমাদের কিন্তু মোটেই ছিল না। লিথিয়াম আয়ন ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি এগুলা, তারপরে মুক্ত শক্তির পরিবর্তন, এই মুক্ত শক্তির পরিবর্তন এগুলো দেখো হাজির স্যার বই আলোচনা করা আছে। লিথিয়াম আয়ন ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি, এগুলো কিন্তু এই টপিকগুলো ওই অধ্যায় থেকে বাদ ছিল, কিন্তু আলটিমেটলি প্রশ্ন দেখা গেলো ওইখান থেকে চলে আসছে। এরকম হচ্ছে যে কাহিনী। তারপর চতুর্থ অধ্যায় যেটা ছিল, প্রথম পত্রে যে চতুর্থ অধ্যায় থেকে কিন্তু আপেক্ষিক যে তাপ রসায়ন পাঠ হতো সেটুকু কিন্তু আমাদের সিলেবাসে ছিল না, কিন্তু ওখান থেকে দেখা গেলো যে প্রশ্ন পিলিতে দিয়েছিল, সেখান থেকে একটা সম্ভাবনা ছিল রিটেনে আসার, কিন্তু রিটেনে যা হোক আল্লাহর মধ্যে আসেনি সেটা। এই তো আর কি। ফিজিক্স, এই তো হচ্ছে যে কেমিস্ট্রির অবস্থা। আর ফিজিক্সের বলতে গেলে আমি তো ওই যে বললাম তোমাদেরকে, আমি আসলে প্রথম থেকেই প্র্যাকটিস করেছিলাম নিজের সক্ষমতা বাড়ানোর জন্য। আমি আসলে নিজে থেকেই চেষ্টা করতাম, ভাইদের কাছে প্রবলেম খুব কমই নিয়ে যেতাম। ভাইদের আমি পড়েছি অপূর্ব ভাইয়ের কাছে, অপূর্ব ভাইয়ের কাছে পড়ার একটা বেনিফিট হলো যে আমাকে অ্যাডমিশনে যে নতুন কোনো কিছু পড়তে হয়নি। বাইরের ছেলেপেলে অনেকে বা অন্য কোথাও পড়তো, এদেরকে নতুন টপিক পড়তে হয়েছে, কিন্তু বা নতুন অনেক কিছুই পড়েছে, কিন্তু আমাদেরকে আসলে এই যে 2 বছর, এই 2 বছর ভাই আমাদেরকে সেভাবে প্রস্তুত করে নিয়েছিল। তারপর ভাইয়ের বইটা অসাধারণ, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওটা আমি প্র্যাকটিস করতাম, পাশাপাশি একটা গাণিতিক পদার্থবিজ্ঞান প্র্যাকটিস করতাম। গাণিতিক পদার্থবিজ্ঞান এবং অপূর্ব ভাইয়ের বই, এই দুইটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুব ভালো, মানে তোমার একদম খুব ভালো কাজে আসবে, ঠিক আছে? এই দুইটা প্র্যাকটিস করলাম এবং নিজে বুঝে প্র্যাকটিস করতে হবে। আর আমাদের তো হয়েছিল সেকেন্ড ইয়ার পুরোটা অনলাইনের উপর দিয়ে গিয়েছে, তো আমি আসলে লাইভ ক্লাস করতাম না, ক্লাসটা ডাউনলোড করে রেখে করতাম। তো এতে সুবিধা কি ছিল, আমার যখন ম্যাথগুলো করাতো, আমার কনসেপ্ট বোঝানোর পরে ম্যাথ করাতো, তো ওখানে আমি থেমে যেতাম, ম্যাথটা নিয়ে আমি নিজেই চিন্তা করতাম, পারলে পারতাম, না হলে তারপরে ভাইয়ের কাছে বুঝে নিলাম, ওটুকু দেখে নিলাম। কিন্তু দেখা যাচ্ছে কখনো কখনো এমন কিছু ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এক কনসেপ্টে করেছি, ভাই আরেক কনসেপ্টে করেছে, এই তো দুইটা কনসেপ্ট আমার কাছে পাওয়া হয়ে গেল, ঠিক আছে? তো আমি বিষয়টা আরো খুব ভালোভাবে আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এরকম এই তো আসলে কাহিনী। আরেকটা কথা হলো যে বন্ধুদের মধ্যে পারস্পরিক সহযোগিতার হাত বাড়াতে হবে। কেউ যদি মনে করো আমি একজনকে দাবিয়ে রেখে উপরে উঠবো, আসলে তুমি নিজেই দেবে যাবে। ইংরেজ পড়ালেখাটা এরকমই, যে পথ দেখায় সে কখনো পিছিয়ে থাকে না, সে এগিয়েই থাকে। এরকম অনেকে মন মাইন্ড আছে যে লুকিয়ে অনেক কিছু করে বা ফ্রেন্ডদেরকে দাবিয়ে রেখে চেষ্টা করে। এরকম হলে কি হবে, যে গ্রুপ ডিসকাশন করলে কি হবে, তোমার ফ্রেন্ডের একরকম কনসেপ্ট আসবে, একটা প্রবলেম চলবে, তোমার একরকম কনসেপ্ট। এই যে মাথায় যেগুলো তোমার একটা ম্যাথ করতে যে এই ধরনের যে মানে
কনসেপ্টগুলো আয়ত্ত হবে, এটা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের জন্য খুব উপকারে আসবে, খুব কাজে আসবে। ম্যাথের ক্ষেত্রে বলতে গেলে তোমার হচ্ছে যে অপূর্ব ভাইয়ের কথা বলি, অপূর্ব ভাই বলতো যে আমার খাতা দেখে যাবা, অপূর্ব তাকে লাগতো আছে। আমার খাতাটাই দেখে যাবা পরীক্ষা দেওয়ার আগে। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে 11টাই কমন পেয়েছিলাম। ম্যাথের ক্ষেত্রে বলতে গেলে তোমরা যে কেতাব স্যার আছে, কেতাব স্যারের বইটা খুব ভালো আর কি। কেতাব স্যারের ম্যাথগুলা তোমার ম্যাথ টিচার যিনি আছেন তো তিনি যেভাবে পড়ান, আসলে ওই যে আমি যেভাবে বললাম যে টিচার যদি তোমাকে ম্যাথ বাই ম্যাথ করে দেয় সেটা আসলে তোমারই ক্ষতি, সেভাবে পড়ানো যাবে না। বায়োলজি রিলেটেড আসলে হার্টের ক্ষমতা, ছবি দেখে তো চিনতে পারছি হার্ট। ওটা আমার সাথে এক ফ্রেন্ড ছিল, আমার ভাইয়ের কাছে পড়তো, তো ওকে একদিন বলছি যে হার্টের ক্ষমতা কত বলতো। অনুম্যাথটা কিন্তু আমি একবার ইউটিউবে দেখছি, তো ওখান থেকে বলছি, ও বলছি কোন বইয়ের এটা লাইন, এটা তো বুঝতে পারছি না, তুই এটা পালি কোথায়? তো ওকে আমি বলেছিলাম যে ম্যাথটা তার এমন একটু টার্গেট আছে, তোমার মনে হতে পারে গল্প বলছে, হয়তো গল্প করছে ভাইয়া। তারপরে ও আসলে কি হার্টের ক্ষমতাটা টার্গেটই ছিল, মানে এই ম্যাথটা কিন্তু তোমার হচ্ছে যে 91-92 সালের বইটা আছে, বুঝছো? কোশ্চেন সলভ করেছে এখনো জানে। হ্যাঁ, তো সেটা চলে এসেছিল। এই তো ম্যাথের ক্ষেত্রে বলতে গেলে যে বললাম কেতাব স্যারের বই থেকে 2-1টা ম্যাথ বাদ দিয়ে তোমার ম্যাক্সিমাম ম্যাথই কমন ছিল। হ্যাঁ, তো ওই যে 10%-15% থাকে, এটা শুধুমাত্র তো ওই যে টপ 10 টপ 20 লিস্ট বানানোর জন্য বলতে গেলে এই 10%-15% প্রশ্ন তোমার হায়ার কনসেপ্ট থেকে হয় একটু, ঠিক আছে? এই হায়ার কনসেপ্টগুলো ভাইয়ারা কিছু তোমার ইয়াতি দেয়, কি বলে অ্যাডমিশন মৌসুমে যে তোমাদেরকে পড়ায়। হ্যাঁ, তো ওখান থেকে কিছু কমন আসলে তো আলহামদুলিল্লাহ, যেমন আমি বললাম ভাইয়া থেকে কমন পেয়েছিলাম, ঠিক আছে? তারপর কিছু হায়ার কনসেপ্টের ম্যাথ অপূর্ব ভাইয়া করিয়েছিল, সেখান থেকে কমন পেয়েছি, ঠিক আছে? পেছনে আমার ম্যাথ টিচারও করিয়েছিল, ওখান থেকে কিছু কমন পেয়েছি। তো যে ম্যাথ টিচারের সার্থকতা আসলে সহজ বিষয়গুলো কমন করেন না, সহজ বিষয়গুলো সবাই কমন করে, কিন্তু কোনো একটা আননোন যদি চলে আসে সেটা কমন আসে তখন তো হচ্ছে যে খুব ভালো। তো এই তো হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে তোমার কেদার স্যারটা প্র্যাকটিস করবা, বুঝে বুঝে প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করবা এইভাবে। আর করলে যে হুক করে যে সলিউশন দেখে নেওয়া, এটা আসলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেয়। হ্যাঁ, যে হুট করে যে সলিউশন দেখে নিলাম, হুট করে আমার যে টিচার কাছে পড়ি ওই টিচার কাছে নিয়ে চলে গেলাম, এটা আসলে চান্স পাওয়ার সম্ভাবনাকে একটু কমিয়ে দেয়। তুমি ভার্সিটি প্রিপারেশন কিংবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সেভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করে যাওয়ার কোনো বিকল্প নাই, পড়ার কোনো বিকল্প নাই। অপূর্ব ভাই একটা কথা বলতো যে এখনকার ছেলেপেলে মোটিভেশনাল স্পিকার খুঁজে ইউটিউবে ফেসবুকে, আসলে সবচেয়ে বড় মোটিভেশন তোমার বাবা মা। আমিও বলতাম আসলে ভালো লাগছে। শোনো, আমরা 3টা জিনিস শিখলাম। সে প্রথমে দেখো খুব নার্ভাস ছিল, মেবি এভাবে সবার সামনে কথা বলা তার কততম জানি না, বলেনি না? মাশাআল্লাহ, আমরা 3টা জিনিস শিখলাম, মানে আমি স্টুডেন্ট হিসেবে শিখলাম, মনে হচ্ছে আমি এখন ইঞ্জিনিয়ারিং নিতে পারবো। এক হচ্ছে বয়স আছে আমার, হবে। এক হচ্ছে শুধু ফিজিক্স কেমিস্ট্রির বেলায় না, বায়োলজিতেও যে কোনো সাবজেক্ট, মানে তুমি পড়তে পড়তে বুঝতেছো না আর এটা কি, এটা কি কিরকিনালিস না সিনসিনালিস, মানে একটা বৈজ্ঞানিক নাম পড়ছি, না সার্সিনালিস, বুঝতেছি না তো, এটা কি বুঝি না ভাই, কি হবে এই কি হবে না, তুমি আগে বা কোনো একটা লাইন তুমি বুঝতেছো না যে এটা আসলে কি, তো ওটাই ও বললো যে তুমি আগে নিজে ভাবো। কারণ এই দুনিয়া যত আবিষ্কার হয়েছে, যত সবকিছুই তো যারা আবিষ্কার করছে উনি তো ভাবছে, তো তুমি যখন ভাববা, ঠিক আছে তুমি পারবা না, ভালো কথা, কিন্তু তুমি যে ওটার উপর 2-3 মিনিট ভাববা, এই ভাবার ফলে তোমার মাথায় অনেকগুলো চিন্তা আসবে। এই অনেকগুলো চিন্তা আসার পর যখন তুমি সলিউশনটা পাবা কারো কাছ থেকে শুনে, তখন কিন্তু তোমার ওই জিনিসটা আরো বেশি মনে থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ কোনো একটা ম্যাথ পারছো না, কিন্তু কনসেপ্ট আছে, তুমি ওই কনসেপ্টগুলো খাটাও না। ধরো তুমি একটা ফিজিক্সেরও অনেকগুলো ধরো আছে, ধরো দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যান্ড দেওয়া আছে, ট্যান দেওয়া আছে, তো কয়েকটা রাশি দেওয়া আছে, তাহলে এই রাশিগুলো দিয়ে কি কি সূত্র আছে তোমার জানা, তুমি নিজে নিজে আগে খাটাও।
যেমন ও খাটাতে খাটাতে ওরও আনসার মিলছে, টিচারের খাতা দেখে বা টিচার যেভাবে করাইছে উনি অন্যভাবে ওটাও মিলছে। সো অনেকগুলোই তো অপশন আছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি শিখলাম। দ্বিতীয় একটা কথা বলছে যে প্রশ্ন করে বুড়া টিচার, এই জন্য সবসময় তোমাদের ইয়াং চিন্তা ভাবনাও হবে না, একটু বুড়া টিচারদের প্রশ্ন বুঝতে গেলে প্রশ্ন ব্যাংক সলিউশন করতে হবে। ঠিক আছে, একটা কথা আছে যে দেখা গেল তুমি তোমার বাপের সাথে ছবি দেখতে গেছো, এটা হয় না সচরাচর, বাট সিনেমা হলে আগে ফ্যামিলি নিয়ে যাইতো না, তো দেখা যায় ছবি দেখতেছো, তুমি নায়িকার দিকে তাকাচ্ছ, তোমার বাপ কিন্তু নায়িকার মায়ের দিকে তাকাচ্ছে, তাই না? মানে আরে এটাই তো, তার মানে মুরব্বীরা যেটা চিন্তা করে তোমার মাথায় তার ওইটা চিন্তা না। তো এই জন্য ওনাদের চিন্তাগুলো বুঝতে গেলে তোমাকে কি করতে হবে? হ্যাঁ, ওনাদের প্রশ্নগুলো দেখতে হবে, ওনাদের প্রশ্ন কি স্টাইলে হয় দেখতে হবে। গেল। আর তৃতীয় কথা হচ্ছে ও আসলে নিজে নিজেই অনেক প্র্যাকটিস করেছে, এবং আমি সর্বশেষ ভাইয়ার কাছে খুব অল্প সময়ে ভাইয়া কিভাবে জাস্ট অ্যাজ এ বড় ভাই, কিন্তু ওনার একটা টার্গেট ছিল যে না, আমার ছোট ভাইটাকে আমি রুয়েটে চান্স পেয়েছি, ও যাতে আরো ভালো কিছু করে, যেটা আমি আমার বেলায় করছিলাম। আমার বংশে পুরো 14 গোষ্ঠীতে আমি প্রথম ডাক্তার। দেন এরপরে আর আমার ছোট ভাই সলিমুল্লাহ মেডিকেল থেকে, ওকে আমি কোনো কোচিংয়ে দেই নাই, ও ভ্রাম্যমান, আমি ঢাকা মেডিকেলে পড়তাম, আমার হলে থেকে সে পড়তো, কোথাও কোচিং করে নাই। তো সে সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছে, 1 মার্কের জন্য ডিএমসি হয় নাই, একটা সহজেরই ভুল করছিল, তো আফসোস নাই, সে এখন বিসিএস ক্যাডার জয়েন করছে আমাদের উপজেলাতেই। ছোট বোনকে আমি কি করছি, ও রংপুরে পড়ছে, ওকে আমি এখানে নিয়ে এসে 3টা সাবজেক্ট পড়াইছি, বায়োলজি, কি বলে, জিকে, ইংলিশ, আর বাকি 2টার জন্য একটা কোচিং দিয়েছিলাম যে ঠিক আছে তুই ওইখানে শুধু ওই ক্লাসটা কর। ও আলহামদুলিল্লাহ এখন সিরাজগঞ্জ মেডিকেলে পড়ছে। তো এই যে বিষয়টা যে একজন মাথার উপরে কেউ থাকলে সে যখন লাইনটা বোঝে জিনিসটা অনেক ইজি হয়। তো তোদের মাথার উপর অনেকেই নাই, কিন্তু ও একটা কথা বলছে যে তোরা যাদের কাছে পড়ছিস এই 2টা বছর গুরুত্বপূর্ণ ভাই, যে যেখানেই পড়ছিস না কেন এখন থেকেই পড়তে হবে। যেটা আমি বায়োলজির বেলায় বলি, ঠিক আছে, ও যেমন বলছে না যে খাতা থেকে কমন পড়ছে, আমি ফাহাদ বলছি তুই যদি মেডিকেল টার্গেট হয়, যা পড়াচ্ছি তুমি পরীক্ষার পরেই খাতাগুলো বের করে দেখিও যে এগুলোই আসছে, এগুলোই আসে, কি আসবে, অ্যাডমিশনে তো নতুন কিছু নাই। সো তোমার পড়াটা শুরু থেকেই পড়তে হবে যদি তুমি ভালো করতে চাও। সো ভাইয়া যদি কিছু একটু বলতো আর কি, বলে আমরা চলে যাব। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি কাদরুলের বড় ভাই। তো মানে প্রথম থেকে আমার কিন্তু 19 সালে শেষ হয়েছে ভাই। আমি এখানে থাকার মূল উদ্দেশ্য চোদ্দ, তোর জন্য 19 সালে শেষ করেও আছে, বিশাল ডেডিকেশন, এই জন্য আছি। আর আমার ভাই বলো বা দেখা যাচ্ছে যে আমার পিছনে দেখা যাচ্ছে আল্লাহ তাআলার পরে ভাইদের তো অবদান আছে, আমার মায়ের অবদান অনেক। আমার মা একজন শিক্ষিত, যাই মানে ক্লাস 7-8 পর্যন্ত আমার মায়ের অবদান অনেক। মানে দেখা যাচ্ছে যে ওই যে নেপোলিয়নের কথাটা বারবার কিন্তু মনে হয় আমার, যে আমিও ফাঁকিবাজ ছিলাম তখন, আমার ভাই যাই হোক ছিল, কিন্তু তারপর মা অনেক হার্ড ছিল এই বিষয়গুলোর জন্য, পড়ালেখার বিষয়গুলোর জন্য। ওই জন্য হয়তো ওই সময়টুকু ভালো করছে। আর এখানে আসার পরে সাধারণত আমি ওকে যে কথাটা বলতাম যে রেগুলার, যে প্রত্যেক দিনে পড়াটা প্রত্যেক দিন করা। মানে আমি দেখছি যে আমি এসেছি যে জায়গা থেকে আসছি ভাইয়া, দেখা যাচ্ছে যে আমার মানে বেসিক অনেক ল্যাকিং ছিল, তারপরেও আমি রেগুলার পড়ার কারণে যাই হোক আল্লাহর রহমতে কয়েক জায়গায় চান্স পাইছিলাম। ওকে দেখলাম যে ওটা বলার পর দেখা যাচ্ছে যে ও রেগুলার করছে, মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেভাবে পড়ছে, যে তখনও পার ডে যে 8 ঘন্টা বা 10 ঘন্টা পড়তো, আবার অ্যাডমিশন ওই সময়টা কিন্তু মানে রেগুলার ছিল মোটামুটি। আর আরেকটা জিনিস ছিল যে মানে আমি থাকার কারণে রুমে একসাথে ছিলাম, আমি থাকার কারণে হয়তো একটু ভয় করতো, যে দেখাচ্ছি যে বাইরে থাকবো আড্ডা দেবো, একটু ভয় করতো। এটা অনেক পজিটিভ কিছু, মানে এটাই পজিটিভ রাখছে অনেক। আর মোবাইল যা হয়, মোবাইল কিনে দিইনি, এটা একটা পজিটিভ। তোদেরও তো কাউকে মোবাইল নাই না? মোবাইলের বিষয়টা মানে আমি যে এত বড় হয়ে গেছি এখনো প্রিপারেশন নিচ্ছি, কিন্তু মোবাইলে এখনো মানে নিজেকে কন্ট্রোল, মাঝে মাঝে মোবাইলে গেলে আধা ঘন্টা সময় চলে যায়। আর এদের বয়স তো আরো আর এই যে ভাইদের কথাবার্তা, মানে ভাইরা যে সাজেশন গুলো দেয় বা যেগুলো পড়ায়, এগুলো যদি নিয়মিত প্র্যাকটিস করো ইনশাআল্লাহ ভালো করবা, এটাই আশা রাখি।
আর সবাই ভালো কিছু করো, সবাই আমার জন্য দোয়া রাখিও, আমার ভাইয়ের জন্য দোয়া রাখিও, সর্বোপরি সবাই ভালো কিছু করো, এই বলে আমি রাখছি। এবং আপনারা আমাদের জন্য ভাইয়ের কথায় দুইটা জিনিস খুব আমরা শিখতে পারলাম। এক হচ্ছে রেগুলারিটি, আসলে এটার কোনো বিকল্প নাই। যেমন তোমরা এই যে পড়া পারলো না ভাই, আসি নাই, অসুস্থ হয়েছি, এই হয়েছে। বিষয়টা হচ্ছে কি, তোমার যদি সত্যিকার অর্থে ধরো তোমার এমন একটা বিপদ যেখানে না গেলে বা তোমাকে যেতেই হবে বাধ্য, ধরো তোমাকে যদি কেউ বাধ্য করে তোকে আসতেই হবে, না হলে তোর এই ক্ষতি হবে, তখন তো তুমি যাইতা। তো এই জিনিসটাকে ওভাবেই ভাবতে হবে যে আমি যদি না যাই আমার কিন্তু এইটা একদিন ক্ষতি হলো। তোমাদের আসলে সবকিছুই না দায় সারা, বুঝো নাই? ঠিক আছে আজকে একটু পেট ব্যথা, এই ব্যথা, এখানে চুলকাচ্ছে না, আজকে চুলকানির মলমটাই লাগাই, হারুক তারপর যাবে। সো তোমার তো ওইরকম ফিলিংসটা নাই। এবং সবার না, যাদের আছে তারা আসলে রেগুলার এবং তারাই কিন্তু ভালো করবে। ইরেগুলার হয়ে খুব ভালো করছে এরকম নাই, হয়তোবা সেখানেই রেগুলার কিন্তু হয়তোবা অন্য জায়গায় রেগুলার। আমি বলছি এখানে আসাটাই রেগুলারিটি না, তোমার একটা রেগুলারিটি থাকবে যে তুমি টিচারদের। এবং আমি একটা কথা বলি, যেহেতু তোমরা কলেজের পাশাপাশি টিচারদের কাছে পড়োই, টিচারদেরটা বেশি ফলো করতে হবে। কেননা টিচাররা তো তোমাকে ঠিকঠাক ভাবে পড়িয়ে শেষ করবেই, কিন্তু দেখা যায় কলেজে হয় কি একবারই তো অনেক পড়া, ওইটা তো শেষ করাও যায় না, আবার অনেকে মিস করো। সো টিচারদের যে পড়া, যেহেতু অনেক টাকা খরচ করে তোমরা পড়ছোই, কেন পড়বা না এটা চিন্তা করলেও তো হয়, জানলে এত টাকা দিছি টাকাটা তো উসুল করতে হবে, তাহলে অনেক ক্লাসে আসা উচিত। তো শুভকামনা, অনেকক্ষণ ছিলা, আধা ঘন্টার মতো। আল্লাহ হাফেজ। আশা করছি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো, মানে সরাসরি তাহলে দিয়ে আমরা বেরফান